আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ক্লাসে আপনাদের সাথে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক জেরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে আলোচনা করব। এই টপিকটি থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রায় প্রশ্ন আসতে দেখা যায় এবং আমরা এই জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে সবসময় কনফিউজ হয়ে যায় যে পরীক্ষার মধ্যে প্রশ্ন দেখলে যে আমরা কি এটা জেরান্ড হিসেবে দাঁড়িয়ে আসবো নাকি পার্টিসিপল হিসেবে দাঁড়িয়ে আসবো, কারণ জেরান্ড এবং পার্টিসিপল দুটি কিন্তু আমাদের বারবার আইনযুক্ত রূপ, দুটি দেখতে সেম মনে হয়। তো আজকের ক্লাসে আপনাদের সাথে একটি শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে জেরান্ড বা পার্টিসিপল শনাক্ত করতে পারি। এর আগের ক্লাসে জেরান্ড এবং পার্টিসিপলের বিস্তারিত ক্লাস নিয়েছিলাম। তো যারা বিস্তারিত জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব না, শুধু শর্টকাট কিছু টেকনিক নিয়ে আলোচনা করব যার মাধ্যমে জেরান্ড বা পার্টিসিপল সহজেই শনাক্ত করতে পারি। প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করে নিই যে বার প্লাস আইনজি যুক্ত যে ফর্মটি দেওয়া থাকবে সেটি হচ্ছে মূলত আমাদের জেরান্ড বা পার্টিসিপল। তাহলে বার্বের সাথে আইনজি যুক্ত যে ফর্মটি থাকবে সেটি হয় আমাদের জেরান্ড হবে, না হলে অবশ্যই পার্টিসিপল হবে। এখন কথা হচ্ছে যে আমরা কখন জেরান্ড কখন পার্টিসিপল শনাক্ত করব। যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছিলাম যে রানিং, ওয়াকিং, সুইমিং, রিডিং, স্লিপিং, রোলিং, এগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের বার্বের আইনজি যুক্ত ফর্ম। যেমন আমাদের এখানে রান হচ্ছে, এখানে বার্ব, ওয়াক বার্ব, সুইম বার্ব, রিড বার্ব, স্লিপ বার্ব, এখানে প্রত্যেকটি বার্বের সাথে যুক্ত আছে, আইএনজি যুক্ত আছে। এখানে আমাদের যে ওয়াকের সাথে আইএনজি, সুইমের সাথে আইএনজি, রিডিং এর সাথে আইএনজি, অর্থাৎ প্রত্যেকটি বার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এই আইএনজি যুক্ত ফর্মটি হবে জেরান্ড, না হয় পার্টিসিপল। এখন কিভাবে আমরা তা শনাক্ত করবো চলো দেখে আসি। আমাদের যে স্পেশাল যে টেকনিকটি সেটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটি আপনাদের জানিয়ে দিই। বার প্লাস নাউন যুক্ত গঠনটিকে যদি আমরা নাউন প্লাস বি বার, অর্থাৎ বি বারগুলো হচ্ছে আমাদের এম ইজ আর অথবা ওয়াজ আর, এই বারগুলো হচ্ছে বি বার, এম ইজ আর ওয়াজ আর, এগুলোকে বলা হয় বি বার। আমরা যে বিং প্লাস নাউন যুক্ত যে গঠনটি সেইটাকে, এই গঠনটিকে যদি আমরা নাউন প্লাস বি বার প্লাস এম ইজ আর ওয়াজ আর, এগুলো হচ্ছে বি বার প্লাস বিং যুক্ত ওয়ার্ডটিকে যদি আমরা এই স্ট্রাকচার অনুসারে লিখি, তাহলে যদি তা সঠিক উত্তর দেয় তাহলে পার্টিসিপল হবে, আর যদি সঠিক উত্তর না দিয়ে যদি ভুল উত্তর দেয় তাহলে সেটি হবে জেরান্ড। তাহলে সহজ কথা হচ্ছে বিং যুক্ত ওয়ার্ডটি যদি আমরা নাউন প্লাস বি বার প্লাস বিং যুক্ত এই স্ট্রাকচার অনুসারে সাজাই, তাহলে যদি সেটি সঠিক উত্তর দেয় তাহলে হবে পার্টিসিপল, না হলে যদি ভুল উত্তর দেয় হবে জেরান্ড। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। এখানে প্রথম যে এক্সাম্পলটি রয়েছে যে আ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক। এখন যদি আমরা দেখি যে আ সুইমিং স্নেক, এই যে এখানে সুইমিং এই বার্বের সাথে আইনজি যুক্ত যে ফর্মটি, এই ফর্মটি আমাদের জেরান্ড নাকি পার্টিসিপল সেটি শনাক্ত করতে বলবে। আর এখানে আরেকটি জিনিস মাথায় রাখা ভালো, আমাদের জেরান্ড বা পার্টিসিপলগুলো মূলত নাউনের পূর্বে বসে। এটি অবশ্যই মাথায় রাখবেন, জেরান্ড বা পার্টিসিপলগুলো সবসময় নাউনের পূর্বে বসবে। তাহলে আমাদের জেরান্ড বা পার্টিসিপল যুক্ত যে সেন্টেন্সটি থাকবে ওই সেন্টেন্সটিকে আমরা যদি নাউন প্লাস বি বার প্লাস বিং আকারে যদি সাজাই, তাহলে যদি সঠিক উত্তর দেয় তাহলে সেটি হবে পার্টিসিপল, না হলে হবে জেরান্ড। দেখুন আমাদের এখানে কিন্তু নাউন দেওয়া আছে, কি নাউন দেওয়া আছে এখানে স্নেক, তাহলে আমরা শুরুতেই স্ট্রাকচার অনুসারে নাউনকে বসাবো। তো আমরা এখানে টেস্ট করার সময় নাউনকে বসিয়েছি স্নেক, এরপর একটি আমাদের বি বার নিয়ে আসতে হবে, তো আমরা এখানে বি বার ইজ বসিয়েছি। তাহলে স্নেক ইজ, এরপরে বিং যুক্ত যে ওয়ার্ডটি দেওয়া থাকবে প্রশ্নে আন্ডারলাইন করা, এখানে সুইমিং, এটি হচ্ছে আমাদের বিং যুক্ত আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এই ওয়ার্ডটিকে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি অর্থ দাঁড়ায় যে স্নেক ইজ সুইমিং, অর্থাৎ সাপ সাঁতার কাটছে। এখন এটি কি অর্থপূর্ণ হয়? অবশ্যই অর্থপূর্ণ হয়। অর্থাৎ যদি সঠিক উত্তর প্রদান করে তখন সেটিকে আমরা বলবো পার্টিসিপল। তাহলে এটি সঠিক উত্তর প্রদান করছে, যার কারণে এটি হচ্ছে আমাদের পার্টিসিপল। তাহলে এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা সেন্টেন্সটিকে সাজিয়ে যদি সঠিক উত্তর পাই বা অর্থবোধ কোনো অর্থ পাই, তখন সেটি হবে আমাদের পার্টিসিপল। আর যদি ভুল উত্তর দেয় সেটি হবে জেরান্ড। একইভাবে আমরা যদি এক্সাম্পল বা কোশ্চেন নাম্বার 2টা দেখি যে হি স্টার্টেড টিচিং ইংলিশ। এখন আমাদের এখানে আইনযুক্ত ফর্ম কোনটি আছে? টিচিং আছে, আর এরপরে যে ইংলিশ ওয়ার্ডটি সেটি হচ্ছে নাউন। তাহলে প্রথমে আমাদের নিয়ম হচ্ছে নাউনকে নিয়ে আসতে হবে। তো আমরা টেস্ট করার সময় নাউন বসিয়েছি, এরপর একটি বি ভার্ব। এখন এখানে যেহেতু স্টার্টেড, এটি যেহেতু ফার্স্ট ফর্মে দেওয়া আছে, তো আমরা জানি ফার্স্ট ফর্মে ওয়াজ আর বসাতে হয়। ইংলিশের সাথে আমরা ওয়াজ বসিয়ে যে ইংলিশ ওয়াজ, এরপরে যে ভার্বের সাথে আইনযুক্ত যে ফর্মটি সেটি বসাবো, সেটি হচ্ছে টিচিং। তাহলে ইংলিশ ওয়াজ টিচিং, ইংরেজি পড়াচ্ছিল। এখন ইংরেজি কি নিজে নিজে পড়াতে পারে? পড়ানোর কাজটা অন্য কেউ করে, কিন্তু ইংরেজি নিজে নিজে পড়াতে পারে না, যার কারণে এটি সঠিক উত্তর প্রদান করছে না, সেই জন্য সেটি হবে জেরান্ড। তাহলে যদি সঠিক উত্তর প্রদান না করে তখন সেক্ষেত্রে আমরা সেটিকে জেরান্ড বলবো, সঠিক উত্তর প্রদান করলে সেটি হবে পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যেগুলো আমাদের বিগত সালে পরীক্ষায় এসেছিল।
যদি আমরা এই প্রশ্নটি দেখি কোশ্চেন নাম্বার 3 যে ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি, তাহলে ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি, তাহলে আমাদের এখানে বেবি হচ্ছে নাউন, তো আমরা সূত্র অনুসারে প্রথমে নাউনকে নিয়ে আসবো বেবি, এরপর আমাদের একটি বি ভার্ব নিয়ে আসতে হবে। তো আমাদের যদি এখানে ডোন্ট আছে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্স আমরা বি ভার্ব ইজ বসে সাধারণত, তো বেবি ইজ এরপর আইনযুক্ত যে ফর্মটি দেওয়া আছে স্লিপিং সেটি বসিয়েছি আমরা, যে বেবি ইজ স্লিপিং, তাহলে শিশুটি ঘুমাচ্ছে, তাহলে সেটি আমাদের অর্থবোধক একটি বাক্য তৈরিতে সমর্থ হয়েছে, যার কারণে এটি আমাদের পার্টিসিপল। যদি অর্থবোধক বা সঠিক বাক্য তৈরি করতে পারে তাহলে সেটি হবে পার্টিসিপল, তাহলে এই সেন্টেন্সটি একটি পার্টিসিপল। পরে যদি আমরা দেখি যে ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে আমরা এখানে দেখছি যে ওয়াটার এটি হচ্ছে একটি নাউন ওয়ার্ড, তো আমরা নাউনকে বসিয়েছি, এরপর একটি বিভার নিয়ে এসেছি আমরা এখানে ইজ বসিয়েছি বিভার, তাহলে ওয়াটার ইজ, এরপরে যে যে ফর্মটি দেওয়া আছে ড্রিঙ্ক সেটিকে আমরা বসিয়েছি ড্রিঙ্কিং, যে ওয়াটার ইজ ড্রিঙ্কিং, যে পানি পান করতেছে। এবং পানি কি নিজে পান করতে পারে? পানি কিন্তু নিজে পান করতে পারে না, পানিকে অন্য কেউ পান করে, তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর দিচ্ছে না, যার কারণে এটি আমাদের জেরান্ড হবে, তাহলে সঠিক উত্তর না দিলে জেরান্ড। একইভাবে আমরা কোশ্চেন নাম্বার 5 দেখলে বলছে যে স্লিপিং রুম, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুম এটি হচ্ছে নাউন, তো আমরা প্রথমে নাউনকে বসাবো, যে রুম নাউন বসিয়েছি, এরপরে বিভার বসাবো, এখানে বিভার আমরা ইজ নিয়ে আসলাম, তো রুম ইজ, এরপরে বিং যুক্ত ওয়ার্ডটি, এখানে বিং যুক্ত ওয়ার্ড আছে কি স্লিপিং, তাহলে রুম ইজ স্লিপিং, তাহলে এখন কক্ষটি ঘুমাচ্ছে, তাহলে কক্ষ কি ঘুমাতে পারে বা রুম কি ঘুমাতে পারে? রুম ঘুমাতে পারে না, রুমের মধ্যে অন্য কেউ ঘুমাতে পারে, এটি হবে আমাদের সঠিক উত্তর। কিন্তু এখানে বলছে রুম ইজ স্লিপিং, অর্থাৎ রুম ঘুমাচ্ছে, তাহলে রুম কি ঘুমাতে পারে না, তাহলে এটি ভুল উত্তর হলে সেটি হবে জেরান্ড, তাহলে এটিও আমাদের হবে জেরান্ড। একইভাবে পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি রোলিং স্টোন, তাহলে রোলিং স্টোন, এখানে স্টোন হচ্ছে নাউন, তো আমরা প্রথমে নাউনকে বসিয়েছি স্টোন, আর এরপর আমরা বিভার বা ইজ নিয়ে এসেছি, এরপর হচ্ছে আইনযুক্ত যে ফর্মটি রোলিং, তাহলে স্টোন ইজ রোলিং, অর্থাৎ স্টোন বলতে পাথরকে বুঝে, যে পাথরটি গুড়পাক খাচ্ছে, তাহলে পাথরের মধ্যে গুড়পাক খেতে পারে, অর্থাৎ এটি সঠিক উত্তর প্রদান করছে, যার কারণে সেটি হবে আমাদের পার্টিসিপল। পরের এক্সাম্পলটি যদি আমরা দেখি যে রাইটিং টেবিল, এটি হচ্ছে আমাদের টেবিলটা হচ্ছে একটি নাউন, তো টেবিল, এরপর আমরা একটা বিভাগ নিয়ে এসেছি ইজ, এরপর আইনযুক্ত ফর্মটি হচ্ছে রাইটিং, সেটি আমরা বসেছি, তাহলে টেবিল ইজ রাইটিং, তাহলে টেবিল লিখতেছে, তাহলে টেবিল কি লিখতে পারে? তাহলে টেবিলের লেখার কিন্তু ক্ষমতা নেই, এটি কিন্তু আমাদের অর্থবোধক কোনো বাক্য তৈরি করতে পারে না, অর্থাৎ ভুল বাক্য তৈরি করছে, যার কারণে এটি আমাদের জেরান্ড হবে, ভুল বাক্য তৈরি করলে জেরান্ড হবে। টেবিল ইজ রাইটিং, টেবিল লিখতেছে, টেবিল কিন্তু লিখতে পারে না, বরঞ্চ টেবিলের উপরে অন্য কেউ বা কোনো ব্যক্তি লিখে। এরপরের এক্সাম্পলটি হচ্ছে দিস ইজ ওয়াকিং স্ট্রিট, তাহলে এখানে আমাদের স্ট্রিট এটি হচ্ছে নাউন, তো আমরা নাউন স্ট্রিট বসিয়েছি, এরপর আমাদের বিভার নিয়ে আসতে হবে স্ট্রাকচার অনুসারে, বিভার আমরা এখানে ইজ দেওয়া ইজ বসিয়েছি, স্ট্রিট ইজ, এরপর হচ্ছে আইনযুক্ত যে ফর্মটি বাড়বে সেটি নিয়েছি ওয়াকিং, স্ট্রিট ইজ ওয়াকিং, স্ট্রিট বলতে পথকে বোঝানো হয়, তো পথ হাঁটতেছে, পথ কি হাঁটতে পারে না, বরং পথের মধ্যে অন্য কেউ হাঁটে, তার মানে এটি কিন্তু ভুল উত্তর দিচ্ছে, তাহলে ভুল উত্তর দিলে সেটি হবে জেরান্ড। এরপর যদি আমরা কোশ্চেন নাম্বার 9 দেখি, সেটি হচ্ছে আই জয়েন্ট রাইডিং স্কুল, তাহলে এখানে আমাদের স্কুলটা হচ্ছে নাউন, তো আমরা প্রথমে নাউন বসিয়েছি, এরপর হচ্ছে একটা বিভার, এখানে যেহেতু এটা আমাদের ফার্স্ট ফর্মে দেওয়া আছে, তো আমরা ফার্স্ট ফর্ম থাকলে বিভার ওয়াজ নিয়ে আসবো সিঙ্গুলার হিসেবে, তাহলে স্কুল ওয়াজ, এরপর চাইনিজ ফর্ম হচ্ছে রাইডিং, তাহলে স্কুল ওয়াজ রাইডিং, তাহলে স্কুল রাইড করতেছে, তাহলে এটি সঠিক উত্তর হয় না, স্কুল রাইড করতে পারে না, তাহলে এটি আমাদের ভুল উত্তর, যার কারণে এটি হবে জেরান্ড। একইভাবে 10 নম্বর এক্সাম্পলটি হচ্ছে যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তো এখানে আমাদের প্রথমে যে নাউন সেটি হচ্ছে মর্নিং, তো আমরা মর্নিং নাউনকে নিয়ে এসেছি, এরপরে বিভার নিয়ে আসতে হবে, তাহলে আমরা এখানে বিভার দেওয়া আছে আমাদের এখানে ইজ, আমরা বিভার ইজ নিয়ে এসেছি, এরপরে যে বিং যুক্ত ওয়ার্ডটি হচ্ছে ওয়াকিং, তাহলে মর্নিং ইজ ওয়াকিং, সকাল হাঁটতেছে, এখন সকাল কি হাঁটতে পারে না, বরঞ্চ সকালবেলায় কেউ হাঁটতেছে, আমাদের অর্থটি দাঁড়ানোর কথা এইভাবে, কিন্তু এখানে বলছে কি মর্নিং ইজ ওয়াকিং, সকাল হাঁটতেছে, তাহলে সকাল তো হাঁটতে পারে না, তাহলে ভুল উত্তর দিচ্ছে, তাহলে ভুল উত্তর দিলে সেটি হবে আমাদের জেরান্ড। একইভাবে আমরা পরের এক্সাম্পলটা যদি দেখি যে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি, তাহলে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি, তো এখানে আমাদের যে মানি যে ওয়ার্ডটি এটি একটি নাউন ওয়ার্ড, তো আমরা প্রথমে মানি নাউন ওয়ার্ডটিকে লিখেছি, এরপর একটি বিভার এখানে দেওয়াই আছে ইজ, তো আমরা বিভারকে লিখবো, এরপরে যে বিং যুক্ত বা ভার্বের সাথে আইনযুক্ত যে ওয়ার্ডটি আর্নিং, এটি হচ্ছে আমাদের ভার্ব আইনযুক্ত ফর্ম, সেটিকে আমরা বসিয়েছি যে মানি ইজ আর্নিং, যে টাকা উপার্জন করতেছে, তাহলে টাকা নিজেকে উপার্জন করতে পারে, টাকা নিজে উপার্জন করতে পারে না, তাহলে এটি হচ্ছে আমাদের একটি ভুল উত্তর, অর্থাৎ ভুল বাক্য, যার কারণে সেটি আমাদের হবে জেরান্ড। তাহলে আমরা এভাবে এই স্ট্রাকচার নাউন প্লাস বি প্লাস বিং যুক্ত এই স্ট্রাকচার অনুসারে যদি সেন্টেন্সটিকে সাজিয়ে নিই, যদি সেটি সঠিক উত্তর দেয় তাহলে তা হবে পার্টিসিপল, যদি ভুল উত্তর দেয় তাহলে সেটি হবে জেরান্ড। আশা করি পরবর্তীতে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল শনাক্ত করতে আপনাদের আর সমস্যা হবে না। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।